আমি আজকে খুবই দুখানা গুরুত্বপূর্ণ খবরের সাথে হাজির হয়ে গেছি। প্রথম খবরটা আমার মনে হয় এই পুরো সেঞ্চুরির সবথেকে ইন্টারেস্টিং এবং মজার একটা খবর। আর যেটা সেকেন্ড সেটা কিন্তু খুবই চিন্তাদায়ক। প্রথম খবরটা আমি আপনাদেরকে দেখাতে চাই, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন, যেখানে তিনি এক ইন্টারভিউতে বলেছেন ক্লিয়ারলি যে আই অ্যাম স্ট্রংলি কনসিডারিং পুলিং আউট অফ নেটো। আর যেটা সেকেন্ড নিউজ সেটা কিন্তু চিন্তাদায়ক ইরানের জন্য। আমি কেন তা তো অবশ্যই ডিটেলস সব কিছু জানাবো। এই নিউজটা এবার একবার পড়ুন। এখানে লেখা আছে, রিভিশনারি গার্ড টেক্স ওভার ইরানস গভর্নমেন্ট, ব্লকস প্রেসিডেন্ট অথরিটি। মানে একদম সহজ ভাষায় যদি আমি বোঝাই আপনাদেরকে, তাহলে একবার বুঝে রাখুন যে ইরানের যে মিলিটারি আছে তারা প্রেসিডেন্টের যে অথরিটি সেটাকে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে এবং টেক ওভার করে নিয়েছে। মানে এই মুহূর্তে ইরানের যা যা মেজর ডিসিশান সেটার জন্য কিন্তু মানে প্রেসিডেন্টের আর কোনো ধরনের অথরিটি থাকবে না, সেখানে পুরোপুরি মিলিটারি যেটা চাইবে সেটা করবে। এর ফলে কিন্তু মানে যুদ্ধটা আরও বেশি এসকালেট হতে পারে বাজে দিকের দিকে। কিন্তু এটা তো সেকেন্ড নিউজ। আমি প্রথম নিউজের ব্যাপারে একটু ডিটেলসে বলি, যেটা কিন্তু এই সেঞ্চুরির সব থেকে ইন্টারেস্টিং। কোনটা? যেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি নেটো থেকে নিজেকে তুলে নিতে চায়। মানে নিজেকে তো না, পুরো যে আমেরিকা আছে তাকে তুলে নিতে চায়। এবার যেটা মজার বিষয় হচ্ছে যে তিনি সত্তায় আসার পর কিন্তু একের পর এক উটপাটাং বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে এসছেন। আমি কি ডিসিশন নিয়ে একবার মনে করে দিই আপনাদেরকে। কখনো তিনি যে ট্যারিফ সেটা দেশের উপর চাপিয়ে দিচ্ছে। তারপর কখনো কোনো দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে চলে আসছে। কখনো আবার যে ইরানের মতো একটা কান্ট্রি সেখানে অ্যাটাক করে দিচ্ছে। আর এরপর তিনি যেটা করবে ভাবছেন, এখানে আমি তার একটা ইনক্লুড করিনি, যেটা হচ্ছে কখনো আবার তিনি বলছেন যে গ্রিনল্যান্ডকেও তিনি আবার টেক ওভার করে নেবেন। আর এরপর মানে এই ইরানের এই কনফ্লিক্টটা শেষ হয়ে যাওয়ার পর যেটা তিনি ভাবছেন সেটা করবেন হচ্ছে নেটোকে মানে পার্টনারশিপ ভেঙে দেবে তাদের সাথে। কিন্তু জিনিসটা কি অতটাই সহজ? কিন্তু আবার এই যে সত্যিকারের, যদি থিওরিটিক্যালি তো এটা পসিবল নয়, আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, আর এর কারণটা আমি বলবো। কিন্তু ধরুন বাই চান্স ডোনাল্ড ট্রাম্প এমার্জেন্সি ঘোষণা করে বিভিন্ন ল বাইপাস করে কোনোভাবে যদি এই জিনিসটা করে দেয়, তাহলে কিন্তু এই বিষয় নিয়ে সব থেকে খুশি হবেন কিন্তু ভ্লাদিমির পুতিন। পুতিন ভাববেন যে এত বেশি বেনিফিট ডোনাল্ড ট্রাম্প ছাড়া আদার্স কোনো ইউএস প্রেসিডেন্ট এতদিন পর্যন্ত রাশিয়াকে দেয়নি। এবার আমি আপনাদেরকে বোঝাই যে এর নেটো জিনিসটা আসলে কি। নেটো কিন্তু একটা ট্রিটি। পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা কত সালে হয়েছিল? 1949 সালে। মানে কিন্তু এটা বহুত পুরনো। মানে ধরে রাখতে পারেন কম বেশি 75 বছরের আশেপাশে হচ্ছে, তাই তো? এবার এই যে ট্রিটিটা করা হয়েছিল, এই ট্রিটিতে কিন্তু এই মুহূর্তে 32টা নেশন আছে, যে যার মধ্যে ম্যাক্সিমাম যতগুলো নেশন আছে সবগুলো কিন্তু মানে ইউরোপিয়ান কান্ট্রি। এবার এটা কেন তৈরি করা হয়েছিল? এই মানে ট্রিটিটা বা এই যে নেটো, এটা তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাথে ফাইট করার জন্য। সোভিয়েত ইউনিয়ন তো এখন নেই, মানে রাশিয়ার সাথে তারা ফাইট করার জন্যই এই ট্রিটিটা তিনি করেছিলেন। এবার এটা কি জন্য করা হয়েছিল? মানে এইগুলো অবশ্যই আপনারা অলরেডি জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু ছোট্ট করে আমি আরও বলে দিই যে এই ট্রিটিটা অনুযায়ী যদি কোনো ইউরোপিয়ান কান্ট্রি যেটা নেটোতে আছে, মানে সেখানে তাদের নাম আছে, সেই কান্ট্রিতে যদি আদার্স কোনো নন নেটো কান্ট্রি অ্যাটাক করে, তাহলে আদার্স যতগুলো 32খানা কান্ট্রি আছে ডাইরেক্ট ওই একা কান্ট্রির ওপর তারা হামলা করে দেবে। আর এই জন্যেই কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়েছিল, যেখানে একদিকে ইউক্রেন বলছে বারবার যে তারা নেটোতে নিজের নাম দিতে চায়, আর একদিকে রাশিয়া বলছে যে না ভাই, যাই হয়ে যাক নেটোতে ইউক্রেন
যুক্ত হবে না। আর এটা নিয়ে যুদ্ধটা এতদিন ধরে কন্টিনিউ চলছে। আর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন নেটোতে যেতেও পারেনি। আর ইউক্রেনের প্রায় অর্ধেক পুরো দেশের অবস্থা বেহাল হয়ে গেছে একেবারে। যাই হোক, এখন আমি মেন টপিকে আসি। এবার কথা হচ্ছে যে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প এর নেটো থেকে বেরোতে কেন চান? এর আগে যতগুলো প্রেসিডেন্ট এসছে তারা কিন্তু এই ধরনের মন্তব্য কোনোদিনও করেননি। একমাত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে এই ধরনের মন্তব্য করছেন। আর এর পেছনে যে কারণটা সেটাও আপনারা বুঝতে পারছেন। এই যে স্টেট অফ হরমুজে যেখানে আমেরিকা এত অত্যাধুনিক জাহাজ পাঠিয়েছে, অ্যাব্রাহাম লিঙ্কন বলুন বা আদার্স যে ওয়ারক্রাফট কেরিয়ার আছে, যাবতীয় যত অ্যাডভান্স ওপেন আছে সব কিছু তারা এখানে পাঠাচ্ছে, এই ইরানে অ্যাটাক করছে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে এই পুরো জিনিসটাই কিন্তু শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকা মিলে করছে। আদার্স কোনো নেটো কান্ট্রি আসতে পারছে না বা আসতেও চাইছে না, ডোনাল্ড ট্রাম্প 50 বার বলার পরও। এমনকি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মার্কিও রুবিও, আমি একবার এনার ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিই। ইনি হচ্ছে মার্কো রুবিও। ইনি হচ্ছেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ইনি একটা ইন্টারভিউতে বলছেন যে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প বলছেন না যে নেটো কান্ট্রিদের যে আর্মি বা এয়ারফোর্স এগুলো ইরানে পাঠানোর জন্য, অ্যাটাক করার জন্য না, এরকম ধরনের কোনো মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করছেন না। আমেরিকা শুধু বলছে যে শুধুমাত্র নেটোর যে বেসগুলো আছে, আর্মি বেসগুলো আছে, সেগুলোকে যেন ইউএসএ ব্যবহার করতে পারে এই অ্যাটাকটা চালানোর জন্য। শুধুমাত্র তারা এই রিকোয়েস্টটা নেটো কান্ট্রির সামনে রেখেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এতগুলো দেশের মধ্যে ৩২খানা দেশের মধ্যে একখানা দেশও কিন্তু এই এগ্রিমেন্টে রাজি হয়নি। তারা পরিষ্কার না জানিয়ে দিয়েছে। আর এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা খুব সহজ। ইরান পরিষ্কার একটা কথা জানিয়ে দিয়েছে, যে কান্ট্রিগুলো আমেরিকাকে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ফ্রেন্ডলি এই ধরনের ক্যাটাগরির আশেপাশেও যদি আসে, আর তারা যদি ভুল করেও এই স্টেট অফ হরমুজ থেকে তাদের জাহাজ নিয়ে যায়, তাহলে তাদের জাহাজ তাদের দেশ পর্যন্ত আর পৌঁছাবে না। এই স্টেট অফ হরমুজেই বোম করে দেওয়া হবে। আর এই কারণেই আমেরিকা এতবার বলা সত্ত্বেও নেটো কান্ট্রি একটুও হেল্পের জন্য আসছে না, যার ফলে ডোনাল্ড ট্রাম্প ফ্রাস্ট্রেটেড। এই যুদ্ধটা আজকে আমি যখন কথা বলছি শুরু হয়েছিল কিন্তু 28 তারিখ ফেব্রুয়ারি মাসের। আজকে রেকর্ডিং আমি করছি এপ্রিল মাসের 2 তারিখে। তাহলে ভেবে নিন কতদিন হচ্ছে, 34 দিন হয়ে গেছে যুদ্ধটা চলছে। আর এখনো পর্যন্ত যুদ্ধটা থামার কোনো মানে ইন্ডিকেশন আমরা পাচ্ছি না। যদিও ডোনাল্ড ট্রাম্প গতকাল একটা ইন্টারভিউ বলেছিলেন, যেখানে তিনি আরও বলছেন যে এই যুদ্ধটা নাকি শেষ হয়ে এসছে, যেটা অনেক দিন আগে মানে অনেক দিন আগে থেকে তিনি কথাটা বলে আসছেন। আমি প্রায় একদিন অন্তর অন্তর শুনতে পাচ্ছি যে যুদ্ধটা প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু একটু দেখে মনে হচ্ছে না যে যুদ্ধটা শেষ হয়েছে। আর এর সাথে ইন্টারভিউ করার সময় তিনি এই জিনিসটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই আমেরিকা এখান থেকে বেরিয়ে আসবে। কেননা তার মতে ইরানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বলুন, তারপর যে নিউক্লিয়ার ফেসিলিটি বলুন, এইসব বলে আর কিছু নেই। যদিও নেক্সট 1 থেকে 2 সপ্তাহ তারা হেভিলি বম্ব পুরো ইরানে করবে এবং তারপরই শেষ, তারপর তারা ইরান থেকে বেরিয়ে আসবে। এই পুরো মন্তব্যটা করছেন ডোনাল্ড ট্রাম্প। আর তখনই তিনি এই কথাটাও বলেন যে তিনি এই নেটো থেকে বেরিয়ে আসতে চান। এবার কথা হচ্ছে যে তিনি বলছেন যে তিনি নেটো থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু লিগেলি কি সেটা পসিবল? এই ব্যাপারে আমি এবার আসি। প্রথমত আমি জানিয়ে দিই যে লিগেলি এই জিনিসটা একদমই পসিবল নয়। যদি আমি একদম প্রসিজারটা বলি একদম ছোট্ট করে, তাহলে এটা আমাদের বুঝতে হবে যে কোনো একটা দেশকে যদি নেটোতে যুক্ত হতে হয়, তাহলে সে দেশের যে প্রেসিডেন্ট সে মানে সই করলে সে নেটোতে যুক্ত হয়ে যাবে না। তাকে সেই জিনিসটা পার্লামেন্ট যে তাদের আছে সেখানে পেশ করতে হবে, এবং পার্লামেন্ট থেকে যদি মানে ভোটিং করা হবে এবং ভোটিংয়ে যদি জেতে তারা, তাহলে তারা নেটোতে যুক্ত হতে পারবে। এবার আদার্সও ফ্যাক্টর এখানে আছে যে নেটোর যারা মেন
কান্ট্রি আছে তারাও সে দেশ থেকে নিতে চায় নাকি। এবার এখান থেকে এক্সিট করার যে প্রসিজারটাও এটাও অনেকটা সিমিলার। কোনো একটা দেশ যদি সেখান থেকে বেরোতে চায় তাহলে সেখানকার যে কান্ট্রির যে প্রেসিডেন্ট সে সই করলে সেটা হবে না। এই প্রস্তাবটা তাদের যে পার্লামেন্ট আছে সেখানে পেশ করতে হবে এবং সেখানে যদি তারা জেতে তাহলে তারা নেটো থেকে পুল আউট হতে পারবে। মানে ডোনাল্ড ট্রাম্প চাইলেই কিন্তু নেটো থেকে বেরিয়ে আসতে পারবেন না, এটা একদম সোজাসাপটা কথা। কিন্তু এখানে শেষ নয়। 2024 সালে একটা একটা বিল পাস করার মতো হয় যেখানে ক্লিয়ারলি বলা হয়েছিল, এটা কিন্তু জো বাইডেনের যে সরকার ছিল সে সময় জিনিসটা করা হয়েছিল, যেখানে পরিষ্কার এটা বলা হয়েছে যে কোনো ইউএসএ প্রেসিডেন্ট চাইলে কোনোভাবেই নেটো থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। আর এই জন্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইলেই নেটো থেকে বেরিয়ে আসতে পারবে না যদি পার্লামেন্টে তারা জেতে তাহলেও। আর এবার কথা হচ্ছে যে তাও বাই চান্স যদি ডোনাল্ড ট্রাম্প এমার্জেন্সি ঘোষণা করে দেয় তখন তখন তো পুরোপুরি আলাদা তখন প্রসিজার, সেটা এই মুহূর্তে আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না, কেন ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন কখন কি করেন কারোর পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যদি প্রসিজার মেনে তারা করতে যায় তাহলে তারা নেটো থেকে বেরোতে পারবে না, এটাই হচ্ছে একদম সহজ সাপটা কথা। এবার আমি সেকেন্ড নিউজটাতে আসি। সেকেন্ড নিউজটা কী ছিল আমাদের? সেকেন্ড নিউজটা হচ্ছে যেটা ইরানের পক্ষে মোটেও একটা ভালো খবর নয়। জানা যাচ্ছে যে ইরানের যে রেভলিউশনারি যে গার্ড আছে তারা ইরানের যে গভর্নমেন্ট সেটাকে টেক ওভার করে নিয়েছে এবং তাদের যে প্রেসিডেন্টের যে অথরিটি সেটাকে ব্লক করে দিয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু ইরানে মেন কিন্তু দুটো ফিগারই কাজ করতো, একটা হচ্ছে সুপ্রিম লিডার, আর একটা হচ্ছে এই রেভলিউশনারি গার্ড, আর থার্ডে আমি বলবো এই ইরানের যে দ্বারা ইলেক্টেড যে গভর্নমেন্ট সেটা। রেভলিউশনারি গার্ড যেটা যেটা হচ্ছে শর্ট ফর্মে যদি আমি বলি সেটা হচ্ছে IRGC। এটার ফুল ফর্ম হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস। সত্যি কথা বলতে গেলে ইরানে যাবতীয় যা যা ডিসিশন এতক্ষণ পর্যন্ত তারা নিচ্ছে মানে গত 34 দিনে সব কিন্তু এই IRGC নিয়েছে। হ্যাঁ, যখন খামেনি জীবিত ছিলেন মানে যে মেন সুপ্রিম লিডার সে যখন জীবিত ছিলেন তখন তিনি সব কিছু ছিলেন, তার আন্ডারে কিন্তু IRGC ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যে মোস্তাফা খামেনি এসেছেন, এর আগে যে সুপ্রিম লিডার তার ছেলে, ইনার ক্ষেত্রে কি প্রবলেমটা হচ্ছে, প্রথমত হচ্ছে ইনি কিন্তু এখনো পর্যন্ত পাবলিকলিভাবে কিন্তু সামনে আসেননি। আর একদিকে যদি আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি যে তিনি নাকি মানে ইনজোর্ড আছে, এটা তো পুরোপুরি সত্যি কি মিথ্যা তা তো জানা সম্ভব নয়। কিন্তু একদিক থেকে আমাদের মানতেই হবে যে তিনি কিন্তু পাবলিকলি একবারও আসেননি। এবার এর পেছনে আমি যদি কারণ দিই, এর পেছনে একটা কারণ আছে, যেটা হচ্ছে যদি তিনি পাবলিকলি ভিজিবল হন বা কোনো ধরনের স্পিচ দিতে আসেন তাহলে কিন্তু তিনি ডাইরেক্ট ইসরায়েল আর আমেরিকা টার্গেটে চলে আসবে, আর সেই জন্যে হয়তো তিনি পাবলিকের সামনে আসতে চাইছে না। এবার যারা মেন এই পুরো ডিসিশন নিয়ে আসছে সেটা কিন্তু IRGC, যেমন আমি বললাম। এবার প্রবলেম হচ্ছে যেহেতু মোস্তফা খামেনি মানে ইলেক্টেড হিসাবে কিন্তু হয়নি, মানে একটা প্রসিজার ফলো করে কিন্তু তিনি সুপ্রিম লিডার হননি। হ্যাঁ মানছি ওনার যে বাবা সে সুপ্রিম লিডার ছিলেন এবং তার জন্য তিনি সুপ্রিম লিডার হয়েছে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ইন্টারনালি না, পাওয়ার নিয়ে কিন্তু টানাপোড়েন হচ্ছে, আর সেটা আমরা এখন বুঝতেও পারছি। আর এরই মধ্যে যে ইরানের যে গভর্নমেন্ট ছিল মানে যে প্রেসিডেন্ট ছিল তার কাছেও যা পাওয়ার ছিল, মানে প্রথম থেকে আমি বলে রাখি মেন কিন্তু কন্ট্রোল এরাই করতো। কোনো যদি ডিসিশন তাদের নিতে হতো IRGC মানে IRGC নিত। আর পরবর্তী কিছু কিছু হয়তো সেগমেন্ট ছিল যেটা প্রেসিডেন্টের কাছে অথরিটি ছিল, এখন প্রেসিডেন্টের কাছে সে অথরিটিটাও নেই, পুরোপুরি তারা IRGCর কাছে চলে গেছে।
এই বিষয় নিয়ে যদি আমি আরো কিছু আপডেট পাই, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো। কিন্তু আমি এটা বলে রাখি যে, এটা কিন্তু এমন নয় যে পুরোপুরি টেক ওভার করে নিচ্ছে। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম। না, এটা কিন্তু সেই টাইপের জিনিস নয়। আমি আগে থেকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। যদিও এর রিলেটেড যদি আমি আরো আপডেট পাই, তাহলে আমি আবার তো জানাবোই। এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।